আগে হচ্ছে সংজ্ঞা। বিবলভুক্ত মৌল যারা সুস্থির আয়ন গঠন করার পরে ডি অরবিটাল অপূর্ণ অর্থাৎ d1 to 9 থাকে তারাই হচ্ছে কি অবস্থান্তর মৌল। বিবলভুক্ত মৌল যারা সুস্থির আয়ন গঠন করার পরে ডি অরবিটাল কি থাকে অপূর্ণ থাকে তারা হবে কি অবস্থান্তর মৌল। যেমন লোহা, কি লোহা যদি আমরা ইলেকট্রন নিয়ে আসি তাহলে কি হবে 4s2 কি 3d6 4s2 তাই না। আর লোহার সুস্থির আয়ন হচ্ছে কি Fe2+ আর Fe3+। এখানে কি হয় তাহলে ইলেকট্রন নিয়ে আসলে দাঁড়ায় কি 3d6 আর এখানে আসবে কি 3d5। দেখো তাহলে লোহা সুস্থির আয়ন গঠন করার পরে ওর ডি অরবিটালে 6টা 5টা ইলেকট্রন আছে, অতএব লোহা একটা অবস্থান্তর ধাতু তাই না। এরপরে স্কান্ডিয়াম 21 কি 3d1 4s2। স্কান্ডিয়ামের সুস্থির আয়ন আছে স্কান্ডিয়াম 3+, স্কান্ডিয়াম 3+ 3d0। স্কান্ডিয়াম 3+ করার পরে ওর ডি অরবিটালে কি ইলেকট্রন আর থাকে না, শূন্য হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। এই কারণে স্কান্ডিয়াম অবস্থান্তর মৌল না। কে এজন্য স্কান্ডিয়াম অবস্থান্তর মৌল না। ঠিক একইভাবে জিঙ্ক 30 কি 4s2 কি 3d10 4s2 জিঙ্ক 2+ ও সুস্থির আয়ন জিঙ্কের সুস্থির আয়ন আছে জিঙ্ক 2+ কে তাহলে 3d10। তাহলে জিঙ্ক সুস্থির আয়ন গঠন করার পরে ওর ডি অরবিটাল পূর্ণ অর্থাৎ d10 থাকে, এই কারণে জিঙ্ক অবস্থান্তর মৌল না। দেখা যাচ্ছে যে কি সকল অবস্থান্তর মৌলিক দ্বিবলক, কিন্তু সকল দ্বিবলক মৌল অবস্থান্তর মৌল না। সকল অবস্থান্তর মৌলিক কোনগুলো দ্বিবলক, কিন্তু সকল দ্বিবলক মৌল অবস্থান্তর মৌল না। এরপরে অবস্থান্তর মৌলের কি বৈশিষ্ট্য। অবস্থান্তর মৌল বিভিন্ন বৈশিষ্ট্য প্রদর্শন করে, তার ভিতরে আছে 1 নম্বরে পরিবর্তনশীল যুজুরি, পরিবর্তনশীল কে পরিবর্তনশীল যুজ্যতা প্রদর্শন করে। তারপরে 2 নম্বরে জটিল যৌগ তৈরি। তারপরে 3 নম্বরে রঙিন যৌগ তৈরি। তারপরে 4 নম্বরে প্যারাচুম্বকত্ব ধর্ম প্রদর্শন, এবং 5 নম্বরে প্রভাবক হিসাবে ক্রিয়া করে। এগুলো হচ্ছে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। অবস্থান্তর মৌল পরিবর্তনশীল যুজ্যতা, জটিল যৌগ তৈরি, রঙিন যৌগ তৈরি, প্যারাচুম্বকত্ব ধর্ম প্রদর্শন, প্রভাবক হিসাবে ক্রিয়া, এ সকল বৈশিষ্ট্য প্রদর্শন করে। আমরা এখন দেখব যে কিভাবে অবস্থান্তর মৌল জটিল যৌগ তৈরি করে। অবস্থান্তর মৌল কিভাবে জটিল যৌগ তৈরি করে। যেমন একটা জটিল যৌগ যদি আমরা বলি জটিল আয়ন, টেট্রামিন কপার 2 আয়ন, এটা একটা জটিল আয়ন। টেট্রামিন কপার 2 আয়ন, এটা কি ধরনের যৌগ? একটা জটিল আয়ন। আর যদি এটা জটিল যৌগ করি তাহলে কি হবে? কি টেট্রামিন কপার ক্লোরাইড, তখন বলতে হবে কি টেট্রামিন, ঠিক আছে, টেট্রামিন
কপার ক্লোরাইড 2 প্লাস 2 মাইনাস। এভাবে টেট্রামিন কপার 2 আয়ন, এটা হচ্ছে জটিল আয়ন। জটিল যৌগে যে আয়নটা থাকে, জটিল আয়ন, তাই না? লিগ্যান্ড সহ যে আয়নটা থাকে সেটাই জটিল আয়ন। কি জটিল যৌগে লিগ্যান্ড সহ যে আয়নটা থাকে সেটা হবে কি জটিল আয়ন। ঠিক আছে, এখানে লিগ্যান্ড তার এক বা একাধিক মুক্ত জোড়া ইলেকট্রন অবস্থান্তর ধাতুকে দান করে সন্নিবেশ বন্ধন গঠন করার মাধ্যমে জটিল যৌগ সৃষ্টি করে। কি লিগ্যান্ড কি করে? তার এক বা একাধিক মুক্ত জোড়া ইলেকট্রন অবস্থান্তর ধাতু বা ধাতব আয়নকে দান করে জটিল যৌগ সৃষ্টি করে। যেমন কপার 2 প্লাস হবে কি 3d9, আর এখানে আসবে 4s 0, 4p 0, 4d 0। এখানে আসবে 3d9, আর এখানে আমাদের যে জটিল যৌগ, জটিল আয়ন টেট্রামিন কপার 2 আয়ন, টেট্রামিন কপার 2 আয়ন, এখানে sp2d সংকরণ হবে। কি সংকরণ হবে? sp2d। এবং আকৃতি হবে সমতলীয় বর্গাকার। আকৃতি কেমন হবে? সমতলীয় বর্গাকার। সংকরণ হবে sp2d। বিজ্ঞানীদের রঞ্জন রশ্মি পরীক্ষায় দেখা গেছে যে টেট্রামিন কপার 2 আয়ন, টেট্রামিন কপার 2 আয়নের আকৃতি সমতলীয় বর্গাকার। আর সমতলীয় বর্গাকার বিধায় টেট্রামিন কপার যৌগে sp2d সংকরণ হয়। sp2d সংকরণ হবে। এবার এখানে লিগ্যান্ড অ্যামোনিয়া তার মুক্ত জোড়া ইলেকট্রন কি অবস্থান্তর ধাতব আয়নকে দান করে সন্নিবেশ বন্ধন গঠন করার মাধ্যমে জটিল যৌগ সৃষ্টি করে। এবং sp2d সংকরণ ঘটে। ফলে এর আকৃতি কেমন হয়? সমতলীয় বর্গাকার। আমরা যদি এর আকৃতি অঙ্কন করি